তাহলে কি আপনারা মনে করতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টা থাকা দরকার না দরকার না? মানে আপনি সংবিধান সংস্কারের কথা বললেন, ঐক্যমত্যের কথা বললেন, গণপরিষদ নির্বাচনের কথা বললেন, আপনি বললেন যে 6 মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব। এই 6 মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে, মানে নতুন নির্বাচিত সরকার এসে করবে, নাকি ডক্টর ইউনূসই করবে? এটা যতদিন লাগলো, এবং এই সংস্কার এবং ঐক্যমত্য আমি যা দেখি আর কি, এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না, মানে 6 মাসের মধ্যে আসলে সম্ভব না। 6 মাসের মধ্যে সম্ভব না, কারণ আপনি দেখেছেন যে প্রধান বিরোধী দল, মানে প্রধান বিরোধী দল বলবো কিনা, মানে প্রধান যে রাজনৈতিক দল এখন আছে বিএনপি, তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না, এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে, আবার তারা সংস্কারের বিপক্ষেও না। তো সেই ক্ষেত্রে কি একটি নির্বাচিত দল এসে এই সংস্কারগুলি করবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে তিনি রাষ্ট্র চালিয়ে যাবেন, এর মধ্যে থেকে তিনি সংস্কার করবেন, নির্বাচনের জন্য দেশ এবং দল রেডি হবে, তারপর করবে? আপনি কোনটি আকাঙ্ক্ষা করছেন? না দেখুন, এখানে আমি শুরুতেই বলেছি যে যেসব বিষয়ে ঐক্যমত্য তৈরি হবে, অর্থাৎ বিএনপির কথা তুললেন আপনি, পরে বিএনপি সহ সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশা, স্টেক হোল্ডাররা, তারা যেসব প্রশ্নে ঐক্যমত্য হবে সেটাই তো জাতীয় সনদ হচ্ছে। কাজেই সেই জাতীয় সনদ বাস্তবায়ন করার প্রশ্ন আছে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো তো জনগণের কাছে যেতে হবে। রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ প্রস্তাবের জায়গা থেকে তুলবেন। ধরুন যে কোনো একটি সংস্কার প্রস্তাব, এ বিষয়ে কোনো দ্বিমত আছে, ঐক্যমত্য হয়নি, সেটা যদি আমাদের দলের প্রস্তাব হয়, তাহলে আমরা আমাদের সেই দলীয় প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে ভোট দেয়, আমাদের ভোট দেয়, তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই, তাহলে আমরা সেটা সম্পন্ন করবো, অথবা যারা পাবেন তারা করবেন। কাজে এটা তো একটা পদ্ধতিগত জায়গা লাগবে। সেই পদ্ধতিগত জায়গাটা গণতান্ত্রিক পথে এইভাবেই আছে। আরেকটা পদ্ধতি আছে একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে। তো সাকিব ভাই, যা দেখা যেতেছে এখন যা দেখা যাচ্ছে, কারণ মানুষ তো মানুষের মতামত জানিয়ে দিয়েছে, যে বা দলগুলি মতামত জানিয়ে দিয়েছে, এখনকার অবস্থায় ইলেকশন ডিসেম্বর বা জুনের মধ্যে, নাকি পরে হোক, ইউনূস সাহেব আরো বেশ কিছুদিন ক্ষমতা থাকুক, কোনটা আপনি চাচ্ছেন? না, আমরা যেটা দেখছি যে এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে তাদের ঘোষণায় অটল আছেন। এখন কে কি চাচ্ছে সেটা তো চাওয়ার ব্যাপার, সেটা তো সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো বদল আসলে তখন মতামত দেব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া কি এর মধ্যে করা সম্ভব? আমরা মনে করি যে সম্ভব। এইভাবে যে আগেই বলছি যে 3 মাস সময় নিয়েছেন ঐক্যমত্য কমিশন, ইতিমধ্যে তারা আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, আরো হয়তো বসবেন, এমনকি রাজনৈতিক দলগুলো বাইল্যাটারাল ট্রাইল্যাটারাল আলোচনা করবে, এবং সেসব আলোচনা আনঅফিশিয়ালি হচ্ছে, অফিশিয়ালিও হতে হবে। সেই আলোচনাগুলোর মধ্য থেকে আমরা হয়তো একটা ওই যে কমন মিনিমাম যে ঐক্যমত্য হচ্ছে সেটা হবে জাতীয় সনদ, যেখানে দ্বিমত থেকে যাচ্ছে সেগুলো জনগণের কাছে যাবে। ফলে জাতীয় সনদের মধ্যেও আমি দুটো ভাগ করছি। একটা হচ্ছে যে যেটা সংবিধান প্রশ্ন, সেটার ব্যাপারে আমাদের ঐক্যমত্য তৈরি হবে, অঙ্গীকার তৈরি হবে, এবং আগামী 6 মাসের মধ্যে সংসদে এটা করা হবে, অর্থাৎ সংসদ নির্বাচনের পরে। কেন এটা সম্ভব? কেননা সমস্ত প্রিপারেটরি কাজগুলো কিন্তু আপনার এই বক্তব্যটা আমি পুরোপুরি বুঝতে পারছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেটা বলছেন যে 6 মাসের মধ্যে হবে না, মানে প্রিপারেটরি কাজগুলো কিন্তু সব সম্পন্ন করা হয়ে গেছে কমিশনের মাধ্যমে, এবং এগুলো রাজনৈতিক দলগুলোর দিক থেকেও প্রস্তাব আকারে আগেই ছিল। আপনি যদি সংসদ দিয়ে না করেন, তাহলে তো এটা আপনি নির্বাহী আদেশে করবেন, এটা তো একটা মাত্র সিগনেচার দূরে। এবং আপনি যেগুলি বলছেন, যেগুলি ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, এরকম 2-4টাও আছে কারো কোনো দ্বিমত নাই, তো সেগুলিতে একটা সিগনেচার দিয়ে দিলে হলো। এটাতে 1 মাসও লাগার কথা না আসলে, কারণ এগুলিতে আসলে কাঠামোগত কোনো পরিবর্তন করতে হবে না। এই সাংবিধানিক পরিবর্তনে কাঠামোগত কোনো পরিবর্তন নাই, যেগুলির ব্যাপারে ঐক্যমত্য আছে। কাঠামোগত স্ট্রাকচারাল পরিবর্তন আনতে হবে। কারণ আমি দেখলাম যে আসলে সংসদের আইন বা বিল নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এ মানে এক একজনের এক এক রকম আছে। যেমন কেউ মনে করেন যে 70 অনুচ্ছেদ কাজে লাগাতে হবে, শুধু অর্থ বিলের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ কাজে লাগবে না। এখন সরকারি সব বিলই যে অর্থ বিল, এইটাও তো একটা মানে বোঝার ব্যাপার আছে অনেকের, তাই না? মানে আমি আর সুনির্দিষ্ট করি, যেমন ধরুন আমরা যখন 31 দফা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের দলগত অবস্থান ছিল 70 অনুচ্ছেদ বাতিল করা হোক। কিন্তু যখন আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসছি, তখন তো কিছুটা সকলের মতামত এক জায়গায় আনতে হয়, এবং সেখানে আমরা যেটুকু জায়গায় আসছিলাম যে সরকার গঠনের যে আস্থা ভোট সেটা, এবং বাজেট, অর্থ বিল মানে আমরা বলিনি, আমরা বলছি বাজেট, এই দুটো জিনিস বাদে
বাকি সকল বিলের ক্ষেত্রেই সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এই যে জায়গা, এটার অনেক ফলাফল আছে, যে ধরুন এর ফলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটবে। যেমন ধরুন প্রত্যেকটা বিলে যাতে তাদের নিজেদের দলীয় সদস্যরা ভোট দেন, সেজন্য আগে থেকে বৈঠক করতে হবে, তাদের মতামত নিতে হবে, এই সব প্রশ্নগুলো যুক্ত। কাজেই ওই দিক থেকে ধরুন এই প্রশ্নগুলোই আলোচনার বিষয়। যে এখানে যেমন বিএনপির প্রস্তাবে 31 দফায় আছে যে 4টা বিষয় তারা বলেছেন। তারা বলেছেন সরকার গঠনে আস্থা ভোট, তারা বলেছেন বাজেট, তারা বলেছেন জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন। তো এরকম আছে। এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা হবে যে কে কতটা ছাড় দিচ্ছে এবং কোন বিষয়গুলো আসলেই রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য এবং বিশেষভাবে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অপরিহার্য। এখন ধরুন দ্বিকক্ষ বিশিষ্ট মানে সংসদের কথা বলা হয়েছে, এটার ব্যাপারে ধরুন বিএনপিরও প্রস্তাবনা আছে, আমাদেরও প্রস্তাবনা আছে। আমার মনে হয় যে কমিশনের দিক থেকেও প্রস্তাব করা আছে, অন্যান্য দলগুলো তেমন কোনো বিরোধিতার খবর আমরা শুনিনি। কাজেই সেই দিক থেকে ধরুন এটা কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জেস বাংলাদেশের, মানে কাঠামোগত। এরকম অনেকগুলো কাঠামোগত প্রস্তাব আছে কিন্তু, যেমন ধরেন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি কি হবে, এই প্রশ্নেও কিন্তু এখনো পর্যন্ত অনেকটা পার্থক্য আছে। আমাদের দিক থেকে প্রস্তাব ছিল সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি হবে সাংবিধানিক কমিশন। ওকে, আমার মনে হয় যে আমরা ওই ডিটেলটাতে আমরা না যাই। মানে সোজা কথা হলো যে আপনি মনে করতেছেন যে যেসব বিষয়গুলিতে ঐক্যমত্য আছে সেসব ঐক্যমত্য সম্পন্ন বিষয়গুলি খুব সহজে করে নেওয়া সম্ভব এই সময়ের মধ্যে, এবং যেগুলির ক্ষেত্রে আসলে জনগণের কাছে যেতে হবে সেগুলি প্রত্যেকটা দল তাদের ইশতেহার নিয়ে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে তারা জনগণের কাছে যাবে। অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে থেকে ইলেকশন হওয়াটা এটা সম্ভব বলে আপনি মনে করছেন? এবং আমি সম্ভব বলে মনে করি। আপনি সম্ভব বলে? আমরা মনে করি সম্ভব। কিন্তু আমি আকাঙ্ক্ষার জায়গাটা থেকে জানতে চাইছিলাম, কারণ হচ্ছে যে এখন সোশ্যাল ক্যাম্পেইনে আমাদের এখানে আমরা যখন কথা বলতেছি তখনও আসলে প্রচুর লোক মনে করতেছেন যে আমরা পলিটিক্যাল পার্টির থেকে সরকার, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচালিত বা এই সরকারটাকেই তারা দেখতে চান। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন, বা আপনার কাঙ্ক্ষাটা আমরা একটু জানতে চাইছিলাম যে আপনিও কি মনে করেন যে তার সময়টা একটু? না, আমার আকাঙ্ক্ষার চাইতে আমি পদ্ধতিগত দিকটা বলি। দেখুন এই সরকারটি গঠিত হয়েছে, যদিও এটা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা আইনগত মানে যাকে বলে যে বৈধতা নেওয়া হয়েছে, কিন্তু সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একটা বড় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভ্যুত্থানের অংশগ্রহণকারী মোটা দাগের সকল পক্ষ এই সরকারকে সমর্থন দিয়েছে। এবং এই যে পদ্ধতিগত জায়গাটা, ফলে এই সরকারের টেনিয়ার কি হবে সেটা কিন্তু এই পদ্ধতির উপরে নির্ভর করবে। অর্থাৎ যারা তাকে সমর্থন দিয়েছে সেই পক্ষগুলোর ঐক্যমতের ভিত্তিতে কিন্তু টেনিয়রটাও নির্ধারিত হয়। ফলে টেনিয়রের ব্যাপারে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আকাঙ্ক্ষা থাকতে পারে। আমাদের আকাঙ্ক্ষা থাকতে পারে আরো কম থাকুক কিংবা আরো অনেক বেশি। কিন্তু আপনার আকাঙ্ক্ষাটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন নাকি এটা পলিটিক্যাল স্ট্যান্ডের কারণে? যে মানে আপনি ধরেন আপনি চাইলেন যে ডক্টর ইউনূস যথাসময়ে ইলেকশন দেখ, বা আপনি চাইলেন যে ডক্টর ইউনূস আরো? আমরা তো ধরেন বিভিন্ন মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেকে কথা বলছেন, কিন্তু আমরা তো অন্তর্বর্তী সরকার নিজে কি বলছে সেটার উপরে আসলে আগে কথা বলবো। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে একটা মোটা দাগের আমরা যে রোড ম্যাপ আরো সুনির্দিষ্ট চাচ্ছি, কিন্তু তাদের একটা রোড ম্যাপ কিন্তু আছে। রাইট। এখন সেই রোড ম্যাপ বদল না হওয়া পর্যন্ত তো অন্য কোনো কথা বলা যাচ্ছে না। এক, দুই হচ্ছে যে দেখুন আমাদের আগ্রহের জায়গাটা হচ্ছে যে একটা পলিটিক্যাল, একজন ব্যক্তি অনেক ভালো মানুষ হতে পারেন, অনেক ভালো দক্ষ হতে পারেন, কিন্তু ব্যক্তির দক্ষতা তার মানে ভালো মানে মানুষ হওয়া কিংবা তিনি ভালো দেশ চালাচ্ছেন এটাই কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা নয়। একটা স্থায়ী ব্যবস্থার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রসেস বিল্ড আপ করা, সিস্টেম বিল্ড আপ করা। সেই প্রসেস সিস্টেম বিল্ড আপ করাটা, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া বিল্ড আপ করাটাই হচ্ছে জরুরি প্রশ্ন। এবং সেইটা বিল্ড আপ করার পদ্ধতিগত জায়গা, সংস্কারের জায়গা, কাঠামোগত জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি, এবং সেটা কিভাবে রাষ্ট্রের কাঠামোতে রূপান্তরিত হবে সেই জায়গাটা হচ্ছে জরুরি জায়গা।